আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজ থেকে পুরোপুরি কর্মবিরতি শুরু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষকরা বলছেন, তাদেরকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই পেশার প্রতি মেধাবীর আগ্রহ হারাবে। শিক্ষকদের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সমর্থন দিচ্ছেন। দর্শক, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজ থেকে পুরোপুরি কর্মবিরতি শুরু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা সেটা জানি। এবং এ বিষয়ে সবশেষ তথ্য সরবরাহ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, শিক্ষকদের কর্মবিরতি এবং দাবি আদায়ে তারা আর কি কর্মসূচি পালন করছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। নিপা, যেটি সকাল থেকেই বলছিলাম, আপনি খবরেও যেটি বলছিলেন, বিষয়টি এরকমই যে একেবারেই কিন্তু লাগাতার একটি কর্মসূচি তারা দিয়েছেন। লাগাতার মানে কর্মবিরতি যেটি বলে সেটি কিন্তু মানে চলছে এখন পর্যন্ত। আর এদের পক্ষ থেকে বিশেষ করে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের যে আজকের যে ভাষ্য বা আজকের যে বক্তব্য, সেটি জানতে গেলে আরও কিছুটা সময় আমাদের কিছু অপেক্ষা করতে হবে। কারণ আমরা সকাল থেকেই যে তথ্যটি আমাদের কাছে ছিল সেটি হচ্ছে যে অর্থাৎ দুপুরের পর থেকে, অর্থাৎ 12টার পর থেকে এখানে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন অর্থাৎ এই যে শিক্ষক সমিতির যে প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষক কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের যে আসলে নিচতলাটা, অর্থাৎ নিচের যে ফাঁকা জায়গাটি আছে সেখানে এখানে অবস্থান করছেন। বা এরই মধ্যে যে কিছু কথাবার্তা বা তারা যে আজকের যে তাদের যে কর্মপরিকল্পনা কর্মসূচি যেটি, সেই বিষয়েও তারা আনুষ্ঠানিকভাবেই বিস্তারিত আমাদেরকে জানাবেন এমন তথ্যও আছে। আর সব মিলিয়ে আরেকটি বিষয় আছে, সেটি যদি বলি তাহলে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, অর্থাৎ 103 বছর পার করে 104 বছরে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারও কিন্তু কিছুটা আনুষ্ঠানিকতা আছে। সব মিলিয়ে সেটিও কিন্তু আপনাকে আমরা একটু জানাতে পারি আপনাকে। তারপরেও আমরা আরেকটু ছোট তথ্য একটু জানাতে চাই যে এখানে যারা শিক্ষক যারা আছেন, একটু জানতে চাই যে আপনাদের একটু ছোট করে একটু জানতে চাই যে আপনাদের সর্বশেষ আসলে কর্মসূচিটি। জি, আমাদের কর্মসূচি আজকে থেকে শুরু হয়েছে 1 জুলাই। কারণ আমরা জানি আজকে থেকে আমাদের যে প্রত্যয় স্কিমটি প্রায়োগিকতার জায়গায় চলে যাবে, ইমপ্লিমেন্টেশনের জায়গায় চলে যাবে। সেই কারণে আজকের দিনটিকেই আমরা ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নিয়ে আজকেই আমরা চরম সর্বাত্মক আন্দোলনে গেছি। আপনারা জানেন আমরা এতদিন পর্যন্ত পরীক্ষা বর্জনের কর্মসূচি দেইনি। আমরা এতদিন পর্যন্ত যেগুলো জরুরি এক্সিকিউটিভ ওয়ার্কস বা প্রশাসনিক কর্ম ছিল সেগুলোকেও আমরা কিন্তু আওতামুক্ত রেখেছিলাম। কিন্তু আজকে থেকে আমরা নিরুপায় হয়ে এই সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কোনো নবীনবরণ অনুষ্ঠান হবে না, সিএনডি মিটিং, একাডেমিক কমিটির মিটিং, মডারেশনের মিটিং, কোনো সিলেকশন বোর্ড, কোনোটাই আমরা হতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ করা হবে। আমি একবারে অনেক ধন্যবাদ। নিপা, শুনছিলেন যে এই যে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এর যে নেতৃবৃন্দ আছে, তো সেই জায়গাটি যদি বলি তাহলে বলতে হবে যে তাদের পক্ষ থেকে কিন্তু যে জোরালো যে কর্মসূচির যে বিষয়টি সেটি কিন্তু আমরা একজন শিক্ষকের কাছ থেকে শুনছিলাম। তো এইভাবেই আসলে চলছে। এরপরে আনুষ্ঠানিক আসলে বক্তব্য এই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হবে। তো সব মিলিয়ে সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে দাপ্তরিক কাজ থেকে শুরু করে সমস্ত ধরনের যে কার্যক্রম তা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এটি কিন্তু আরও লাগাতার চলবে। আরও যদি আসলে দাবিগুলো না মানা হয় তো কর্মসূচি আরও কঠোরতর হবে, এমন কিন্তু আভাস আমরা আসলে পাচ্ছি। নিপা।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। এবারে যেতে চাই জাহাঙ্গীরনগরের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিক্ষকদের এই কর্মবিরতিতে সর্বস্তরের শিক্ষকরা কেমন সাড়া দিচ্ছেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। জি নিপা, আমি দেখেছি গত কয়েকদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের যে শিক্ষকদের যে ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের যে তাদের সাথে যে তারা যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও যে এখানে একটি সমিতি রয়েছে সেই সমিতি তারা কিন্তু 27, 28, 29 তারিখে তারা এই যে প্রত্যয় যে পেনশন স্কিম সেই বাতিলের দাবিতে তারা অর্ধ দিবস কর্মসূচি তারা যেটি কর্মবিরতি পালন করেছে এবং তারপরে গতকালকে 30 তারিখে তারা কিন্তু পূর্ণ দিবস যেটি কর্মবিরতি সেটি পালন করেছে। তো আমরা দেখতে পেয়েছি এই গতকালকে থেকেই কিন্তু কোনো ক্লাস হয়নি এবং সেই সাথে গতকালকে শুধু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষকরা বলছিলেন যে আজকে থেকে তারা সর্বাত্মক যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা পালন করবেন এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস হয়নি এবং সেই সাথে শিক্ষকদের সাথে কিন্তু এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা তারাও কিন্তু এই একই রকম তারা আন্দোলন তারা কর্মবিরতি পালন করছেন। তো সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে তারা এটা পর্যবেক্ষণ করছেন যে এখানে কোনো ক্লাস হচ্ছে কি না সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনিও যেমনটি বলছিলেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি তারাও রয়েছে। তো আমি একটু যদি অল্প পরিসরে একটু জানতে চাবো শিক্ষক সমিতির সভাপতি আসলে আপনাদের আন্দোলনটা আজকে কোন পর্যায়ে রয়েছে? আজকে আমরা ধন্যবাদ আপনাকে। আজকে আমরা সর্বাত্মক কর্মসূচিতে বাংলাদেশের 35টা বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করছি। আমরা কোনো ধরনের কাজ করব না, একাডেমিক, প্রশাসনিক, রিসার্চ কোনো কাজই আমরা করছি না এবং গোটা বাংলাদেশে এটা খুব কঠোরভাবে পালিত হচ্ছে। সকাল থেকে আমার জানা মতে এখানে কোনো ক্লাস হচ্ছে না, কোনো মিটিং হচ্ছে না, কোনো রিসার্চ কাজ হচ্ছে না, হলের অফিস বন্ধ, সব কিছুই এখানে বন্ধ আছে। আমরা যতদিন আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ ধন্যবাদ। যেমনটি নিপা আপনি শুনছিলেন, তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি বলছিলেন। তো আর এমনি শিক্ষার্থী যে বিষয়টা বলছিলেন, আসলে আমরা শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলাপ করতে পারিনি, কারণ আজকে আপনি জানেন যে এখানে ক্লাস হচ্ছে না, সে গতকালকে থেকে শিক্ষার্থীরা এই বিষয়টি জানেন, যার কারণে আজকে অনেক শিক্ষার্থী আমরা এখানে পাইনি। তো এই ছিল নিপা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সর্বশেষ। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সকালে টিএসসিতে উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, উত্তোলন করা হয় পতাকা, ওড়ানো হয় পায়রা ও বেলুন। এবছর দিবসটির প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা। 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জে ধীরে ধীরে নামছে বন্যার পানি, এতে দেখা দিচ্ছে ক্ষত চিহ্ন। হাওরের উত্তাল ঢেউয়ে লণ্ডভণ্ড বহু বসতঘর, তাই অনেকে ফিরতে পারছেন না বাড়িতে। সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর কান্দাগাঁওয়ের জেলে জামাল উদ্দিন ঈদের দিন বন্যার কবলে পড়ে ঘর ছেড়ে আশ্রয় নেন পাশের বাজারের একটি দোকানে। 1 সপ্তাহ পর পানি কমায় বাড়িতে ফিরে দেখেন হাওরের ঢেউয়ে তার ঘরের মাটি সরে গেছে, ঝুলে আছে বাঁশ ও বেড়া। এই অবস্থায় দুশ্চিন্তায় কাটছে দিন। সপ্তাহ বাসায় এনেছি, আমরা কোনটা আনতে পারছি না, খালি 1.5 ডিস্কে এনেছি। বর্তমানে বানাইমু তো আমার কোনো জোয়া নাই। শুধু জামাল উদ্দিন নয়, এই গ্রামে 2-4টি পাকা ঘর ছাড়া হাওরের ঢেউয়ে লণ্ডভণ্ড প্রায় পুরো গ্রাম। ঘর হারিয়ে কেউ আছেন আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ বাধ্য হয়ে বিধ্বস্ত ঘরেই দুর্বিষহ দিন কাটাচ্ছেন। মানে 3 লাখ টাকা ঋণ হয়ে করতে যে আজ বন্ধ করে তাহলে ভালো হামাইতাছি না, সম্পূর্ণ করে আমার ব্যাংক আনছি দানে পানের সম্পূর্ণ সিগি 50টা বছরই বন্যা হইলে আমরা এই অবস্থা হয়ে যায়। ঈদের আগের দিন তো হুট করে পানি হচ্ছে, পানি হওয়ার পরে সবকিছু ভাঙে গেছে কি।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই সহায়তা বা বরাদ্দ প্রদান করব। সুনামগঞ্জে বন্যায় প্লাবিত হয়েছে 11 উপজেলার 1000-এর বেশি গ্রাম। দীপ্ত বার্তাকক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এই অবস্থায় সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোটে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। বুথফেরত জরিপ অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোর এনসেম্বল জোট শতকরা 20 থেকে 23% ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে শতকরা প্রায় 34% ভোট পেয়ে প্রথম হতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর 29% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। গতকাল এই ভোট গ্রহণ হয়। দ্বিতীয় ধাপের ভোট হবে 7 জুলাই। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের পরে হয়, কিন্তু গত 22 বছরের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16-এ আজ মাঠে নামছে ফ্রান্স ও বেলজিয়াম। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে রাত 1টায় স্লোভেনিয়ার বিপক্ষে লড়বে রোনালদোর পর্তুগাল। নকআউট পর্বে ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচটাকে ধরা হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ। দুই দলই শিরোপার যোগ্য দাবিদার হলেও হাল খাতায় দুই দলই পার করেছে রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বের পরিসংখ্যান স্বস্তির নয় ফরাসিদের জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে জয় পায়নি এমবাপ্পে বাহিনী। বেলজিয়ামের বিপক্ষেও সবশেষ ইউরো খেলেছে 1984 সালে। 2016 আর 2020 ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা বেলজিয়াম টানা তৃতীয়বারের মতো নকআউট স্টেজে। গ্রুপ পর্বে তেমন আলো ছড়াতে পারেনি রেড ডেভিলরা। স্লোভাকিয়ার কাছে হারের পর রোমানিয়ার বিপক্ষে জয় আর ইউক্রেনের সঙ্গে ড্র করে ভাগ্যের সহায়তায় রাউন্ড অফ 16-এ এসেছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বের 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে এসেছে। তবে জর্জিয়ার বিপক্ষে 2-0 গোলে হেরে কিছুটা ব্যাকফুটে CR7 বাহিনী। প্রতিপক্ষ স্লোভেনিয়ার বিপক্ষে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো মুখোমুখি হয় পর্তুগিজরা। সে ম্যাচে হেরেছিল তারা, তাই শেষ 16 লড়াই খুব সহজ হবে না CR7-এর জন্য। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।